আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা। আপনারা দেখতেছেন নাজমিনারা ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও স্বাগতম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। গ্রামের মানুষের জীবন, গ্রামীণ জীবনযাপন, গ্রামের মানুষের সহজ জীবন কেমন লাগে আপনাদের কাছে বলেন তো? এই যে সকালবেলা একদম ঘুম থেকে উঠেই টাটকা ফ্রেশ মাছ, বাইম মাছ, শিং মাছ, টাকি মাছ, বিভিন্ন ধরনের মাছ, সেগুলা নিয়ে যে হাতাহাতি করা হচ্ছে, আসলে এগুলো নাড়তেও কিন্তু বেশ ভালো লাগে। আমার যে আপুরা গ্রাম থেকে দূরে থাকে তারা কিন্তু এই জিনিসগুলো খুবই মিস করে। তো আমি আমার প্রিয় আপুদের কথা মাথায় রেখে কিন্তু গ্রামীণ জীবনের বাস্তব চিত্রগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। গ্রামের মানুষের না জীবনযাপন একদমই ভিন্ন, একদমই আলাদা। সকালে উঠে নাস্তা বানানোর কোনো টেনশন নাই, সকালে উঠেই শুরু হয়ে গেছে মাছ নিয়ে। মজা করলাম আপনাদের সঙ্গে। এই যে মাছ ধরা, খোঁটা বাছা, গোছানো গাছানো, এগুলা নিয়েই সকালটা শুরু করেছি আজকে সকালে কিন্তু অন্যান্য কোনো কাজ করতে পারি না। একদম ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই, মাত্র একটু ফ্রেশ হয়েই কিন্তু এই যে কাজগুলো শুরু করেছি। আর এই মাছগুলো দেখা যাচ্ছে যে নগদে কেটে নিতে হবে, না হলে পরে গন্ধ হয়ে যাবে, বেশিক্ষণ রাখা যাবে না। তো এটার সঙ্গে অনেক সময় দেওয়া হয়েছে। তো সব ধরনের মাছ কিন্তু বেছে নেওয়া হয়েছে। এই যে প্লেটে আছে এগুলো কিন্তু ফেলে দেওয়া হবে। আর কিছুটা চিংড়ি মাছ আছে, ওগুলো ভর্তা করা হবে। যেটা যা করা যায় সেটা সেভাবে আলাদা করে নেওয়া হয়েছে। এখন এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি তো গুড়া মাছ কাটতে একদমই পারি না, বড় মাছ যাই একটু পারি, আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু বিষয়টা আসলে লজ্জাজনক। আমি পারি না, এই কথা বলতে আমার লজ্জা লাগে। কেন পারবো না, যদিও আমি পারি না, কারণ অনেক চেষ্টা করি, গুড়া মাছ আমি কাটতে পারি না। বড় মাছ যাই হোক ভালোই কাটতে পারি। তারপরে তো তাজা মাছ দেখলে আরও বেশি ভয় পাই, শিং মাছ, তারপরে এই যে বাইম মাছ, বড় বড় বাইম মাছ, এগুলো তো ধরতে অনেক ভয় পাই। কি বলবো, হাস্যকর কথা, চিংড়ি মাছ লাফ দেওয়ার আগে আমি নিজেই লাফ দিয়ে উঠি, এতটা ভয় পাই। আর কখনো ভাবি নাই যে আমার মাছ কাটতে হবে, আর আমার শ্বশুরবাড়ি এলাকাতে এত 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 মাছ থাকবে, তাও আবার তাজা মাছ। দেখতে অনেক ভালো লাগে, খাইতেও ভালো লাগে, কিন্তু আমি কাটতে পারি না, এটা হচ্ছে বড় সমস্যা। অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে, একদম টাটকা ফ্রেশ মাছ। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টাকি মাছগুলো আলাদা, সব ধরনের মাছ কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি। আর এই যে বাড়ির মামাদেরকে কিন্তু ছাড়া হয় নাই, পুলিশ মামাদেরকে ছাড়লে সকালবেলা এরা মাছ কাটতে দিবে না, এই কারণে এদেরকে কিন্তু ছাড়ি নাই, বন্ধ করে রেখেছিলাম। আগেই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে সিস্টেম করে ফ্রিজে রেখে দিয়েছি, এরপরে মামাদেরকে ছেড়ে দিয়েছি। কারণ এনরা কিন্তু পুলিশের থেকে কম না, এই যে যে এত ঝামেলা করবে, হাতের নিচ দিয়ে এসে ঠোকর দিয়ে নিয়ে যাবে, মাথার উপর দিয়ে এসে ঠোকর দিয়ে নিয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। এজন্য তাদেরকে পুলিশ মামা বললাম। তো পুলিশ মামাদেরকে পরবর্তীতে যে ছেড়ে দিয়েছি, এখন তারা তাদের মতো এই যে এখানেও পুলিশগিরি করতেছে। সব কিছু গুছিয়ে এখন কিন্তু রান্না করতে চলে আসছি। আজকে বাসি কাজ তেমন করতে পারি না, ওগুলা মাছ কাটাকাটি করছি আর পরবর্তীতে করেছিলাম, সেগুলো আর ক্যামেরাতে বন্দি করি নাই। এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো আমি সব কিছু গুছিয়ে করে নিয়ে অফ ক্যামেরাতে যে কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এরপরে সরাসরি চলে আসছি রান্নাঘরে। রান্নার কাজে কিন্তু অনেকটা সময় লাগে, কাটা, ধোয়া, পরিষ্কার করা। তো আজকে বেশি কিছু রান্না করব না, তারপরেও কিন্তু বাটাবাটির ঝামেলাটা আছেই। যেহেতু আমি মাছ ভুনা করব, শিং মাছ, বাইম মাছ, তারপর দেখা যাচ্ছে বড় পুঁটি মাছ, ট্যাংরা মাছ আছে, মিক্স মাছ। তো সবগুলো আমি আজকে ভুনা করব। আজকে অন্যান্য সবজি কাটি নাই, তো ভুনা যেহেতু করব সেক্ষেত্রে কিন্তু কাটা বাটা পেঁয়াজ, মরিচ, রসুন, আদা এগুলো কিন্তু বেটে নিতে হয়েছে। তো সেগুলো আমি একদম কেটে বেটে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপরে আসছি চুলার পরে। এই যে চুলাটা ধরাইতে এত ঝামেলা করে, যদিও ভিজা না, তারপরেও কেমন জানি উদায়ে থাকে,
নরম হয়ে থাকে আর কি, একটু ঠান্ডা ঠান্ডা ধরতে চায় না সহজে। বৃষ্টি তো চতুর্দিকে বৃষ্টি, সব কিছু পানি শীত লাগে, যতই ঘরের মধ্যে থাকুক তারপরেও অতিরিক্ত বৃষ্টি কিন্তু শীত দেয় বিভিন্ন সাইড থেকে। যখন ছিটায় বৃষ্টিগুলা তখন এই যে সব জায়গাতেই লাগে। তো ওই রকম আর কি, খড়িগুলোও ভিজা ভিজা আছে। শুরুতে জাল ধরাইতে বেশ কষ্ট হয়, এই কারণে আগে ভাত চুলাই দিয়ে তরকারি কাটি না। কারণ ভাত চুলাই দিয়ে তরকারি কাটতে গেলে দেখা যাচ্ছে ভাতের চাউলটা নষ্ট হয়ে যাবে জাল ধরাতে ধরাতে। এই কারণে জালটা আগে ধরায় হাত দিয়ে জাল করি আর তরকারিটা রান্না করে নিই। এতে করে আস্তে আস্তে আমার তরকারিটাও হয়ে যায়, আর ভাত চুলাই দিলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই ভাতটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা যেহেতু একবেলা রান্না করি আর হচ্ছে বৃষ্টির পানিতে তো রান্না করি, ভাতটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এই ভাত তো দুপুরে খাবো এবং রাত্রেও গরম থাকবে, গরমই খাবো, মানে সিস্টেম করে বুদ্ধি করে রাখতে হয়। কেমনে বুদ্ধি করে রাখি আমি বলি। দুপুরে যে রান্না করব ওই ভাতটা যতটুক প্রয়োজন ততটুক গামলায় করে বেড়ে নিয়ে যাব খাওয়ার জন্য টেবিলে। এরপরে যে ভাতটা থাকে ওই ভাতটা ভালোভাবে পাতিলের মধ্যে ঝাঁকি দিয়ে, দলা আছে না, একটা দলা থাকে যে ভাতের দলাটা খুব সুন্দর করে ভেঙে দিয়ে ঝরঝরে করে তারপরে চুলার পরে রেখে দিই। এতে করে ভাতটা রাত্রেও গরম থাকে এবং সকালে ঠান্ডা ভাত খাই বা মাঝে মাঝে রুটি, অন্যান্য চা বিস্কিট খাই। আমি কিন্তু কড়াইতে মাছ ভেজে নিয়েছি, এরপরে কিছু ভাত ছিল সেগুলা ভাজা ছিল, ভাজা ভাতগুলো আমি আবার একটু গরম করে নিলাম। সকালে যে নাস্তা করি নাই, এখন ওই ভাতটা আমি নাস্তা হিসাবে খেয়ে নিব। বোতলে তেল ঢালা ছিল না, এ কারণে বড় বোতল ধরে এই যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে সময় কম, মাছ কাটতে কাটতে অনেক সময় পার হয়ে গেছে। আপনারা তো জানেন গুড়া মাছ কাটতে অনেক সময় লাগে। রান্না করতে আসছি, আজকে যেন একটু এলোমেলো লাগতেছিল। এখানে তেল নাই, তারপরে হচ্ছে হলুদ মরিচের ডিব্বাতে চামচ নাই, মা হলুদ মরিচ রাখছে সেখানে চামচ নাই, তেল নাই। মা রান্না করতে আসছিল গতদিন, তো অনেক কিছুই এলোমেলো আছে, এই কারণে হাত দিয়ে কিন্তু আমি দিয়েছি। আসলে যখন আবার আমি নিজে করব তখন গুছিয়ে নেব। সব সময় তো সবভাবে আর কাজ করা যায় না, যখন যেভাবে সময় হয় বা যেমন হয় তখন কিন্তু সেভাবেই করতে হয়। এখন চুলাতে আমার কাজ, আগুন জ্বলতেছে, রান্না অলরেডি চুলাতে, পাশে কেউ নাই, আমি কাকে বলবো যে আমাকে একটা চামচ এনে দাও। আর চুলার উপরে রান্না রেখে যাইতে অনেক ভয় লাগে, কারণ দুর্ঘটনাকে অনেক ভয় পাই। আপনারা কিছু মনে করবেন না, এ কারণে আমি হাত দিয়ে লবণও দিয়েছি, হাত দিয়ে হলুদও দিয়েছি এবং শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি। আমি মাছটা খুব সুন্দরভাবে ভুনা করে নিয়ে এরপরে ওই কড়াইতেই ডাউল দিয়ে দিয়েছি। ডাউল, এরপরে রসুন, পেঁয়াজ, মরিচ একবারে কেটে দিয়েছি। বেশি করে পানি দিয়ে দেবো, একদম সিদ্ধ হয়ে গেলে তারপরে ওরং দিয়ে সুন্দর করে ফিনিশ করে, মানে মিক্স করে ঘুটে নেব আর কি, বাংলা ভাষায় যেটা বলে ঘুটে নেওয়া। তো ঘুটে নিব, এ অবস্থাতে রেখে দেব। এখন আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব। জ্বলন্ত চুলাতে কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে, যেহেতু আমি আগে মাছ ভেজে এবং ভুনা করে নিয়েছি। এখন কিন্তু চুলাটা যতই আমি জাল নাও দিই, একটা কাঠ শুধু ঢুকায় রাখলেই হবে, সুন্দর মতো জ্বলতে থাকবে। ডালটা আমি অফ ক্যামেরাতে ভালোভাবে ফুটিয়ে ঘন্ট করে নিয়েছি। এখন শুধু ডালটা ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ ফোড়ন দেওয়ার পরে তেলটা একটু মানে ওটা যদি ঢেকে দিই তাহলে ভালো হয়, ভিতরেই থাকে আর উড়ে যায় না বা ঘ্রাণটা চলে না যায়, সে কারণে একটু ঢেকে দিয়েছিলাম। তো আমার রান্নাবান্না কিন্তু একবারে শেষের পর্যায়ে। এই যে ডাউল রান্না করে যেগুলো জমেছে এগুলো এখন ধুয়ে নিব। এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এবং আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভিডিওর অল অপশন বাটনটি অন করে রেখে দিতে পারেন। এতে আমি যখন ভিডিও ছাড়বো আপনি তখন আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন।
ডাউল রান্না তো শেষ। এখন আহ, ডাউল রান্নার পরে যে থালা বাসন জমেছিল, এক কথায় রান্নার পরে যে থালা বাসনগুলো জমেছিল সেগুলো আমি ধুয়ে আনছি। এরপরে এই যে ভাত চুলাতে দিয়ে দিয়েছি। এই কাঠটার এমন অবস্থা হয়েছে, চুলার মধ্যে দিতে পারতেছিলাম না। এরপরে আমি যা করেছি, পাতিলটা নামিয়ে আমি কিন্তু দুইটা সাইড আগে পোড়াই নিছি। এরপরে এই যে এটা সহ এভাবে দিয়ে দিয়েছি, এতে করে বেশ ভালোভাবে পুড়ে গেছে। আসলে বুদ্ধি করে কাজ না করলে কিন্তু কাজ হয় না, অনেক কঠিন মনে হচ্ছিল, তবে এভাবে দেওয়াতে কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই বুদ্ধিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।